আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই হোমোমরফিজমের একটা থিওরাম, যেটার নাম হচ্ছে কেইলিস থিওরাম বা কেইলির উপপাদ্য। এখন কেইলির উপপাদ্য পড়ার জন্য আপনি হোমোমরফিজমের ভিতরে এসে কেইলির উপপাদ্যটা পেয়েছেন, কিন্তু আপনাকে যদি আমি বলি এটার বীজ বপন করা হয়েছে কিন্তু আরো অনেক আগে। অর্থাৎ আপনি যখন বিন্যাস গ্রুপটা পড়তেছিলেন তখন কিন্তু আপনি এই কেইলির থিওরামটার বীজ বপন করে এসেছেন। এখন ঘটনা হচ্ছে আপনি বিন্যাস গ্রুপটার বেসিক ব্যাপারগুলো জানেন কিনা। যদি না জানেন, আমি আপনাকে বলছি না যে আপনি জানেন না, এটা আপনার অন্যায়। কারণ আমাদের যে ইউনিভার্সিটিতে আমরা পড়ি সেখানে সাধারণত এই বিন্যাস গ্রুপ চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সেখান থেকে কোশ্চেন খুব বেশি টাচ করে না। বড়জোর খ বিভাগে একটা কোশ্চেন আসে বিন্যাসের গুণন এই টাইপের। তো আমি তো বিন্যাস গ্রুপটা ভালো করে পড়িয়েছি, আপনি যদি না পড়ে আসেন তাহলে আপনি এই কেইলির থিওরামটা বুঝবেন না, সেটা দায়ভার আমি নিব না। আপনি বিন্যাস গ্রুপের ক্লাসটা আগে ভালো করে দেখবেন, দেন আপনি যদি কেইলিস থিওরাম আসেন, আমি এখানেও ব্যাখ্যা করব, বিন্যাস থিওরাম যতটুকু দরকার ব্যাখ্যা করব, কিন্তু আপনি যদি ওই বেসিক থেকে ওটা শিখে আসেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এখন আমি চলে আসেন, আমি আপনাদেরকে একটু বিন্যাস গ্রুপ সম্পর্কে একটু ধারণা দেই। যদিও আপনারা ওই ক্লাসটা দেখেছেন, এরপর আবার একটু রিকল করার চেষ্টা করি, অনেক আগে দেখেছেন তো। এখন বিন্যাস গ্রুপ, আমি আপনাকে একবারে সহজ বিন্যাস গ্রুপ ওখানে যে ম্যাথটা আমি করিয়েছি সেটা নিয়ে কথা বলছি। 1 2 3 এটা একটা সেট, হ্যাঁ এটা একটা সেট, এটার নাম হচ্ছে ধরেন এ সেট। এই এ সেট থেকে এই সেটের মধ্যে একটা ম্যাপিং, এ সেট থেকে এ সেটের মধ্যেই একটা ম্যাপিং যদি এক এক এবং হচ্ছে সার্বিক হয়। ধরো এইটা একটা ম্যাপিং, আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এটা একটা ম্যাপিং। এই ম্যাপিংটাকে আমরা এইভাবে ডিনোট করেছি এফ। তাহলে এফ একটা ম্যাপিং, সেটা কই থেকে কই? এফ ম্যাপিংটা এ থেকে এ তে বর্ণিত একটা ম্যাপিং, ঠিক আছে? তো এই ম্যাপিংটা যদি এক এক এবং সার্বিক হয়, তবে গিয়ে আমরা এই ম্যাপ এফটাকে বলবো হচ্ছে বিন্যাস। তাহলে বিন্যাস কখন হবে? এই ম্যাপটাকে আমরা তখনই বিন্যাস বলবো যদি সেটা এক এক এবং সার্বিক হয়। তো এটার উপাদানগুলো কেমন হবে দেখো, আমরা এই উপাদানগুলো লেখার ক্ষেত্রে বিন্যাস এফ এর একটা বিন্যাসকে আমি ধরো এফ এ দিলাম, এটা কেমন হবে? এটা প্রথম সারিটা সবসময় ফিক্সড, দেখো এই যে এই ঘরটা সবসময় ফিক্সড, হ্যাঁ নিচের ঘরটাতে ভ্যালু আসবে। তাহলে এই যে এই জায়গায় ভ্যালু যেটা আসবে সেটা সেটা ধরো আমি নিলাম হচ্ছে এখানে কত নিলাম, 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 2, আর 2 এর সাথে কানেক্টেড হচ্ছে আমার কত 1, আর 3 এর সাথে কানেক্টেড হচ্ছে আমার 3। তাহলে এই যে এই ভ্যালুটা এই ম্যাপিং এর, এটা কি? এটা রেঞ্জ বা এটা কোডোমেন বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ এ এর 1, মানে এটা হচ্ছে এই যে দেখো এফ, এফ হচ্ছে ফাংশন, তাহলে এটার ইনপুটকে 1, তাহলে 1 ইনপুট কোথায় নিব আমরা? এইখানে নিই ইনপুটটা। তাহলে এফ অফ এ এর ইনপুট হচ্ছে 1, ইনপুট 1 নিলে আউটপুট আসতেছে 2, তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে 2। আশা করছি আমি বুঝছি। তাহলে একটা বিন্যাস এফ অফ এ, এটা মূলত প্রকাশ করা হয় এ বি সি যদি হয়, এটা হচ্ছে এফ অফ এ, এটা হচ্ছে এফ অফ বি, হচ্ছে এফ অফ সি, এইভাবে হচ্ছে প্রকাশ করা হয়, ঠিক আছে? এভাবে হচ্ছে প্রকাশ করা হয় বিন্যাসটাকে, এই ম্যাপের মাধ্যমে নিচের মানগুলো লেখা হয়। তাহলে এখন দেখো এই যে এই বিন্যাসটা আমরা শিখেছি, এই বিন্যাসের যদি এলিমেন্ট থাকে, এই সেটের মধ্যে এলিমেন্ট থাকে যদি n সংখ্যক, তাহলে এই রকমের বিন্যাস পাওয়া যাবে, এরকমের বিন্যাস বা এক এক ফাংশন পাওয়া যাবে, এক এক ম্যাপিং পাওয়া যাবে। কতটি? n ফ্যাক্টোরিয়ালটি, n ফ্যাক্টোরিয়াল সংখ্যক ম্যাপিং পাওয়া যাবে। সেটা আমরা কোথায় দেখেছি? আমরা এই সেট থেকে দেখেছি 6টা ম্যাপিং পাওয়া যায় ওই যে 2b তে বিন্যাস সেট, হ্যাঁ। তো আমরা এই জিনিসগুলো জানি। এবার চলে আসেন, এটা হচ্ছে একটা বিন্যাস আমি পেয়েছি, এরকম আমি অসংখ্য বিন্যাস এখান থেকে বের করতে পারবো, কিন্তু আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে বিন্যাসের গুণন। বিন্যাসের গুণনটা কেন জানতে হবে? আমার কেইলিস থিওরামের মধ্যে বিন্যাসের গুণন ব্যাপার আছে, কারণ ওই যে বিন্যাস গ্রুপ সবসময় গুণন, তার বিন্যাসের গুণন প্রক্রিয়া গ্রুপ। তো বিন্যাসের গুণন প্রক্রিয়া যদি আমি না বুঝি, তাহলে বিন্যাসের গুণন না বুঝলে তো আমি গ্রুপই বুঝবো না বিন্যাসের। তাহলে এখন খেয়াল করেন, এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে এক এক এবং সার্বিক। তাহলে কোনো একটা সেটের মধ্যে একটা ফাংশন, ওই সেটের মধ্যেই যদি আমি ম্যাপ করাই, তবে গিয়ে ওই ফাংশনটা এক এক এবং সার্বিক হলে পরে সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে বিন্যাস। আর এরকম n সংখ্যক উপাদান বিশিষ্ট একটা সেট থেকে আমি যদি বিন্যাস বের করতে চাই, তাহলে বিন্যাস বা এক এক ফাংশন আসবে হচ্ছে কত সংখ্যক? n ফ্যাক্টোরিয়াল সংখ্যক। এতটুকু আমরা একটু ভালো করে জেনে নেই।
এবার চলে আসেন, আমরা দুইটা বিন্যাস যদি পেয়ে যাই তাদেরকে গুণ করব কিভাবে। তো সাপোজ আমার এখানে একটা বিন্যাস হচ্ছে এফ এ আর একটা বিন্যাস হচ্ছে এফ বি, মানে এরকম একটা সেট আছে এফ বিন্যাসের সেট, এরকম আরেকটা বিন্যাস আছে এফ বিন্যাসের সেট। এখন আমি তাদের দুইজনকে গুণ করব। দেখেন এখানে আমি যদি একবার উদাহরণের সাহায্যে দেখাই, তাহলে আমার সেটটা ধরো 1 2 3, এই সেট থেকে আমরা নিচ্ছি, এই হচ্ছে এই সেটটা, এই সেট থেকে আমরা এক এক ফাংশন নিচ্ছি, এই সেট 3টা উপাদান নিয়ে গঠিত, সো এখানে 6টা ম্যাপিং হবে, মানে 6টা এক এক ম্যাপিং হবে। তাহলে এই 6টার মধ্যে একটা ধরো আমি নিলাম হচ্ছে এফ এ, এটার মান ধরো 1 2 3 1 2 3, এটা একটা বিন্যাস হইতেই পারে। আবার এফ বি এটা কি হবে, এটা ধরো 1 2 3 উপরে ফিক্স, নিচে হচ্ছে 2 1 3 লিখতে পারি। ওই উপাদান কিন্তু উপরে যা নিচেও তা, বাট এলোমেলো হচ্ছে। তাহলে আমি এখান থেকে একটু ধারণা নিতে পারি যে আমার এই যে ম্যাপটা, এই ম্যাপের কিন্তু আমার ইনপুট এবং আউটপুট দুইটাই কিন্তু ওই সেটের উপাদান, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে। এবং তুমি দেখবা কোনোটাই কিন্তু একাধিক উপাদান দুইবার ব্যবহার হবে না, ঠিক আছে, নিচে বা উপরে কোথাও একটা উপাদান দুইবার ব্যবহার হবে না, উপরে নিচে কোথাও না। তাহলে এইটা হচ্ছে দুইটা আমি কি নিলাম, দুইটা বিন্যাস নিলাম। এবার এদের গুণ করব আমি, এফ এ আর এফ বি কে আমি গুণ করব, মানে বিন্যাসের গুণ। হ্যাঁ, বিন্যাসের গুণটা কিভাবে হয় সেটা আমি একটু আগে, বিন্যাসের গুণ কিভাবে হয় সেটা এখনো দেখাইনি, বাট এখন দেখাবো আর কি। তো কিভাবে হয় দেখেন, আপনাকে আমি একটু এখানে একটু ডিটেলস বলি। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এফ অফ ওয়ান, কিন্তু কারণ এইটা ওয়ান না, এটা হচ্ছে তার ম্যাপিং এর রেজাল্ট, এটা টু না, তাহলে এটা হচ্ছে তার ম্যাপিং এর রেজাল্ট, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এফ অফ টু। এখন আপনারা বলতে পারেন ভাই এখানে আসো তো টু, তাহলে এফ অফ টু কেন লিখতেছেন, নিজেরটা একটু দেখেন না। তাহলে এটা হচ্ছে এফ অফ এ এর ওয়ান, এটা হচ্ছে এফ অফ বি এর টু, এফ অফ এ এর টু, সরি, এফ অফ এ এর টু। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এফ অফ বি এর ওয়ান, এটা হচ্ছে এফ অফ বি এর টু, এটা হচ্ছে এফ অফ বি এর থ্রি, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু আপনি বুঝতেছেন যে এই জায়গায় যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে তার কোডোমন সেটের উপাদান, এটা হচ্ছে তার কোডোমন সেটের উপাদান, এটা তার কোডোমন সেটের উপাদান। আলটিমেটলি রেজাল্ট কিন্তু এক সেটের মধ্যেই আছে, এই উপাদানটাও এই সেটের মধ্যে আছে, এই উপাদানটাও এই সেটের মধ্যেই আছে, মানে নিচের উপাদানগুলো উপরে এক সেটের মধ্যে থেকে আসছে, এই কথাটা আমি বলে রাখছি। তো গুণটা কিভাবে হয়, উপরেরটা উপরে থেকে যাবে, 1 2 3 থেকে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। নিচে হচ্ছে এই প্রথম যেটা সেই ফাংশনটা আগে লিখে দিবা, এফ অফ এ লিখে দিবা, আর এইখানে এফ অফ বি দিয়ে এই উপরে ওয়ানটা বসায় দিবা। এটা হচ্ছে বিন্যাসের গুণনের কৌশল, আমি 2b তে ভালো করে শিখিয়েছি। এফ অফ এটা থেকে যাবে, এফ অফ বি এর 2টা বসে যাবে, এফ অফ এটা থেকে যাবে, এফ অফ বি এর 3টা বসে যাবে। এবার এই এফ অফ বি এর 3 ভ্যালুটা এখানে বসলে তখন সেটা আবার এফ অফ এ এর কোলে আসবে, আবার এটা এফ অফ এ এর কোলে চলে আসবে এই ভ্যালুটা। তো এখানে আমি যদি ওখান থেকে মানগুলো বসাই তাহলে এখানে চলে আসবে হচ্ছে 1 2 3, আমার এফ অফ এ থাকলো, এফ অফ এ এর সাথে এফ অফ বি এর 1, এফ অফ বি 1 কে, এফ অফ বি 1 হচ্ছে 2, তাহলে এখানে চলে আসবে 2। আর এখানে আসবে কি এফ অফ এটা থেকে যাবে, আর এফ অফ বি এর আসবে 2, এফ অফ বি এর 2 কে 1, এফ অফ বি এর 2 হচ্ছে 1, এখানে চলে আসলো। আর এফ অফ এটা থেকে গেল, এটা থেকে গেল, এখানে আসবে কি এফ অফ বি এর 3, বি এর 3 হচ্ছে 3। এবার এখানে তুমি হিসাব করে বসাও, এখানে বসালে কি আসবে 1 2 3, আর এই যে 1 এর জায়গায় আসবে এফ অফ এ 2, এফ অফ এ 2 কত, এফ অফ এ 2 হচ্ছে এইটা 2। তারপর আসো এখানে হচ্ছে এফ অফ এর 1, 1 হচ্ছে 1, আর এটা হচ্ছে 3। দেখো এইটা হচ্ছে বিন্যাসের গুণন, আমরা বিন্যাসের গুণন সংক্রান্ত ব্যাপার বুঝে গেছি। তাহলে মেইনলি বুঝার বিষয় হচ্ছে এই জায়গাটা, এখানে এই যে গুণ যখন করব দুইটা বিন্যাসকে, তখন দ্বিতীয় বিন্যাসের সামনে কিন্তু মানটা বসবে, প্রথম বিন্যাসটা বাইরে থাকবে, পরে প্রথম বিন্যাসের কাজটা হয়, ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করো, এটা লাগবে। তাহলে এখন আমরা কি দেখলাম, একটা ম্যাপিংকে বিন্যাস বলা যাবে যদি ম্যাপিংটা এক এক এবং কি সার্বিক হয়, এক এক এবং সার্বিক হয়। তারপর আমরা দেখেছি বিন্যাসের গুণনটা কিভাবে হয়। এই দুটো ব্যাপার যদি আপনি ক্লিয়ারলি ধারণা থাকে, আপনি এখন এই থিওরামটা ভালো করে বুঝবেন। আমাদের একটু অ্যানাউন্সমেন্ট দিই, আমরা যারা থার্ড ইয়ারে পড়ি, যারা আপনারা এই ক্লাসগুলো দেখতেছেন, আপনারা যদি চান যে আমরা আমাদের অ্যাবস্ট্রাক্টটা আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি, আমাদের কিন্তু কোনো পেইড মার্কেটিং আমরা করি না, আমরা ওইভাবে খুব বেশি বিজ্ঞাপন চালাই না, আমাদের মেইন বিজ্ঞাপন হচ্ছে আমাদের ক্লাস। আপনারা আমাদের পেইড ক্লাসগুলো কিন্তু ফ্রিতে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি কারো মনে হয় যে আমরা আমাদের অন্য কোর্সগুলো দেখবো, তাহলে আপনারা আমাদেরকে ছোট্ট একটা পেমেন্ট করে আপনারা আমাদের বাকি 6টা কোর্সেরও ফি নিয়ে কোর্সেও কিন্তু এনরোল নিতে পারেন। এখন সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য এই ভিডিও আমাদের অ্যাপসের মধ্যে মেসেজ দিতে পারেন যারা অ্যাপসে ক্লাস দেখতেছেন, আর যারা ইউটিউবে ক্লাসটা দেখতেছেন
তারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আমাদের অ্যাপসে গিয়ে কিভাবে আমাদের সাথে কথা বলবেন সেটা থাকবে। তো আমাদের ওই বাকি কোর্সগুলোতে কিভাবে জয়েন হবেন সেটার জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দেবো। আপনারা ওই ডেসক্রিপশনটা পড়ে আপনারা যদি কারো প্রয়োজন পড়ে আমাদের বাকি কোর্সগুলো সম্পর্কে জানতে পারেন। এবং বাকি কোর্সগুলো আমরা প্রত্যেক বছর প্রথম 50 জনের জন্য, অর্থাৎ আপনারা পরীক্ষার আগে 1 মাসের মধ্যে যদি কেউ কোর্স নেন, পরীক্ষার 1 মাস আগ থেকে এর মধ্যে আমরা প্রথম 50 জনকে কোর্স ফিটা দিব হচ্ছে মাত্র 1000 টাকায়। বাকি 6টা কোর্স, অ্যাবস্ট্রাক্টটা তো ফ্রিতে দিয়ে দিলাম, বাকি 6টা কোর্স মাত্র 1000 টাকায় পাবেন, মাত্র 50 জন সৌভাগ্যবান ব্যক্তি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, এই মেসেজটা যারা দেখেছেন, আশা করছি আপনারা কেউই এই অফারটা মিস করবেন না। তো আপনারা যাদের প্রয়োজন মনে করেন তারা চাইলে আমাদের ডেসক্রিপশনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের বাকি যে 6টা কোর্স আছে সেটা 1000 টাকার অফারটা নিয়ে নিতে পারেন। ধন্যবাদ, অন্য কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এখানে আসেন, থিওরামের প্রত্যেকটা লাইন আপনি ভালো করে বুঝতে হলে আপনাকে কিছু জিনিস একটু ভালো করে বুঝতে হবে। আমি এখানে প্রত্যেকটা লাইন কিন্তু আপনাকে ভালো করে বোঝাবো, যদি আপনি আগের জিনিসগুলো যে আমি বললাম, রেফারেন্স দিলাম, বিন্যাস গ্রুপ সম্পর্কে ধারণা থাকতে হবে আর বিন্যাসের গুণন সম্পর্কে ধারণা থাকতে হবে। এই দুটা জিনিস যদি ক্লিয়ার ধারণা থাকে, এখন এখানে যা আছে আপনি সবই বুঝবেন। আর আপনাকে ওই যে 1 2 3 এর যে গ্রুপটা আমি দেখিয়েছি, ওই গ্রুপটা সম্পর্কে একটু ধারণা রাখবেন, ওই গ্রুপটা একটু মাথায় রাখবেন। ওই গ্রুপটার মধ্যে, ওই বিন্যাস গ্রুপের মধ্যে যে সেটগুলো আছে প্রত্যেকটা বিন্যাস একটু মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন আর কি, মনে থাকতে হবে এরকম না। তো এখন আসেন, কেলির উপপাদ্য বলছে প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক, একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক। তাহলে এখানে আমি আপনাকে প্রথমে একটা ভুল ধরে দিই, আমাদের এই বইটাতে কিছু ভুল আছে। এটা কোন বই আমি নাম বলতে চাচ্ছি না, বাট আপনারা নিশ্চয়ই জানেন আমি কোন বই থেকে পড়াইছি। সো এই যে এই ব্যাপারটাতে আমি একটু বলতে চাই, এরা আসলে কি দিয়ে যে আসলে বই লিখে ভাই আমার ধারণা নেই। মানে হয়তো কোনো জায়গায় লেখা ছিল, ওনারা তুলে দিয়েছেন, একটু চেক করার চেষ্টা করেননি বা বোঝার চেষ্টা করেননি। কি ভুল আছে সেটা একটু পরে বলছি। তার আগে আসেন, এখানে আমার বলছে কি প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক। তাহলে এখানে সসীম গ্রুপের উপাদানগুলো যেমন তেমন হইতে পারে, যা কিছু হইতে পারে, কিন্তু আমার বলছে সসীম গ্রুপ, তাই তো। তো এই সসীম গ্রুপ মানে আমরা একটা জিনিস শিওর বলতে পারি, জি যদি একটা সসীম গ্রুপ হয় তাহলে জি এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা অসীম হইতে পারে না, সেখানে সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে, এইটুকু আমরা ক্লিয়ার। এখন দেখেন, আমাদের দেখাইতে হবে কি, আমাদের দেখাইতে হবে যে জি এর সাথে একটা গ্রুপ, এই যে জি গ্রুপের সাথে একটা বিন্যাস গ্রুপ সমচিত্রিক। তাহলে সমচিত্রিক কথাটা যখন আপনার মাথায় চলে আসবে, মানে আইসোমরফিক, আইসোমরফিক যখন আপনার মাথায় চলে আসবে, তাহলে আপনার মাথায় কিন্তু এট এ টাইম হোমোমরফিজমের কথাটা চলে আসবে। এখন কথা হচ্ছে হোমোমরফিজমটা কি? হোমোমরফিজম হচ্ছে একটা ফাংশন। বিন্যাস গ্রুপটা কি? সেটাও কিন্তু, বিন্যাস হচ্ছে একটা ফাংশন, বিন্যাস জিনিসটা একটা ফাংশন। এরকম কতগুলো বিন্যাসের সেট যদি তৈরি করি সেটা হচ্ছে একটা গ্রুপ, বিন্যাস গ্রুপ। আর হোমোমরফিজম কি? সেটা একটা ফাংশন। এই হোমোমরফিজম ফাংশন যেটা, সেটা যদি এক এক এবং হচ্ছে সার্বিক হয়, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি, সেটাকে আমরা বলছি হচ্ছে আইসোমরফিজম। একই রকম ভাবে আপনি চিন্তা করে দেখেন, গ্রুপ, বিন্যাস গ্রুপের ক্ষেত্রে যে ফাংশনটা আমরা নিচ্ছি, সেই ফাংশনটা কিন্তু এক এক এবং সার্বিক হইছে বিদায় ওই ম্যাপিং এর যে সেট তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম হচ্ছে কি বিন্যাস গ্রুপ। তাহলে বিন্যাস গ্রুপের ভিতরে কিন্তু এক এক এবং সার্বিক একটা কথা আছে, আর আইসোমরফিজমের ভিতরে কিন্তু এক এক এবং একটা সার্বিক কথা আছে। এই কারণেই আমরা বলছি একটা সসীম গ্রুপ একটা বিন্যাস গ্রুপের সাথে সর্বদাই কি থাকবে, সর্বদা সে আইসোমরফিক থাকবে, মানে হচ্ছে সমচিত্রিক থাকবে। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হন সমস্যা নেই, আপনি একটু সামনে গেলেই বুঝে যাবেন। এখন এইখানে একটু খেয়াল করেন, আমাদের যে বিন্যাস সেটা কয়টা সেটের মধ্যে হয়েছিল, বিন্যাস গ্রুপ এ সেটের সাথে এ সেটের সাথেই হয়েছিল, আলাদা কোনো সেট হবে না। তাহলে আমাদের প্রথম হচ্ছে একটা সসীম গ্রুপ কল্পনা করব। সেই সসীম গ্রুপটা তো নিশ্চয় একটা সেট ছিল। আপনি যখন গ্রুপ থিওরি একবার প্রথম দিকে ছিলেন, একটা গ্রুপ কিন্তু সরাসরি আসেনি, আসছে কি একটা সেট, একটা অশূন্যক সেট জি কে গ্রুপ বলা হবে বাইনারি অপারেশনের আন্ডারে, যদি সে 4টা নিয়ম মানে। এই কথাটা বলছিলেন, এর প্রথম কিন্তু সেট থেকে আসছে, তাহলে সে গ্রুপ হবে। ঠিক আছে, গ্রুপ হওয়ার আগে তো সে একটা সেট। তাহলে এই যে একটা গ্রুপ আমরা কল্পনা করেছি সসীম গ্রুপ, তার উপাদান সংখ্যা হচ্ছে n সংখ্যক। তাহলে এই a1 a2 a3 ডট 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 n। এখন আমি একটা উপাদান এখানের মধ্যে, যেহেতু গ্রুপ, একটা উপাদানকে অবশ্যই কি বলতে হবে, আইডেন্টিটি বলতে হবে। তো সেই জন্য এই ওয়ানটাকে আমরা আইডেন্টিটি বলে নিলাম, বিকজ আমাদের পরবর্তীতে আইডেন্টিটির ব্যবহার আছে। এখন এটা একটা n মাত্রার গ্রুপ যার অভেদ উপাদান ই,
এখন জি এর যে কোনো উপাদান, এই যে এই সবগুলো উপাদানের যে কোনো একটাকে আমি বললাম হচ্ছে এ যদি হয়, তাহলে এফ অফ এ ম্যাপ, এই যে এখানে যে ফাংশনটা এফ অফ এ, এইটা ম্যাপ করবে কোথায়? আমরা বলছিলাম বিন্যাস গ্রুপ যদি আমি পেতে চাই তাহলে একই সেটের মধ্যে ম্যাপ করানো লাগবে। তাহলে এটা হচ্ছে জি থেকে জি তে ম্যাপ করবে, যেহেতু আমি সেটটা ধরে নিয়েছি বা গ্রুপটা ধরে নিয়েছি জি, সেই কারণে আমার এই এফ অফ এ ম্যাপিংটা আমার কোথায় কই হবে? জি থেকে জি ম্যাপের মধ্যে হবে। একটু আমি দেখিয়েছি, একটু আগে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো ক্লিয়ার করেছি। এই যে দেখেন, এই যে এই এফ অফ এ বা এই যে এই এফ অফ এটা কোথায়? এই সেট থেকে এই সেটের উপাদান। এই যে এফ অফ বি এটা এই সেট থেকে এই সেটের উপাদান। তার মানে কোনো একটা বিন্যাস নিশ্চয়ই যেই সেটে তার ডোমেন থাকবে, কোডোমেনটাও তো একই সেটে থাকবে। অর্থাৎ এই যে এফ অফ এ ম্যাপিংটা এই সেট থেকে এই সেটের মধ্যেই হবে, এটা আমি বলতে চাচ্ছি। এবার আসেন, আপনি যদি গ্রুপের ফ্লেভার ঠিক রাখতে চান তাহলে এই ফাংশনটাকে যেন তেন ভাবে ডিফাইন করতে পারবেন না। এইটাকে ডিফাইন করাটাও ফিক্সড, এটাকে ডিফাইন করাটাও কিন্তু ফিক্সড। এফ অফ এ হবে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। কি বলছি? এফ অফ এ হবে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন কি? এই যে জি গ্রুপের একটা এলিমেন্টকে আমরা এ ধরেছি না, সেই এ এ এই যে এখানে যদি আমি এক্স বসাই, এফ অফ এ অফ এক্স যদি আমি বের করতে চাই, তাহলে নিশ্চয়ই এই যে এই জি গ্রুপের যে এলিমেন্ট আমি এ ধরে নিয়েছি না, সেটাকে লেফট মাল্টিপ্লাই উইথ এক্স, এইটা লিখেই আমি ফাংশনটাকে ডিফাইন করলে পরে আমার এই গ্রুপের ফ্লেভারটা নষ্ট হবে না, গ্রুপটা গ্রুপই থাকবে, সে অন্য কিছু হয়ে যাবে না। ঠিক আছে? গ্রুপটা রিং হয়ে যেতে পারে, গ্রুপটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যেতে পারে, গ্রুপটা আমার আইডিয়াল হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এখন আমাদের গ্রুপটাতে গ্রুপই রাখতে হবে, সেই কারণেই আমাদের এই ফাংশনটাকে এইভাবেই ডিফাইন করতে হবে, এবং এইটাই একমাত্র নিয়ম। আরো অনেকভাবে আপনার থাকতে পারে, সেটা অ্যানালাইসিসের ফলাফল। বাট গণিতবিদ্যা সবচেয়ে সহযোগিতা পেয়েছে এটা, যে একটা গ্রুপের ভিতর আমি যদি কোনো ফাংশন ম্যাপ করাতে চাই এবং ওই ফাংশনটা যদি একক এবং সার্বিক রাখতে চাই, দেন আমার ওই ফাংশনটাকে অবশ্যই একটা লেফট মাল্টিপ্লাইড ফাংশন তৈরি করতে হবে বা লেফট মাল্টিপ্লিকেটিভ ফাংশন তৈরি করতে হবে। দিস ইজ লেফট মাল্টিপ্লিকেটিভ ফাংশন। অর্থাৎ এ হচ্ছে গ্রুপের উপাদান, এক্স ও গ্রুপের উপাদান, তবে এক্সটা হচ্ছে যে কোনো উপাদান, সেটার মান আমরা জানি না। আর এটা হচ্ছে আমরা আগে নিয়ে নিব, আর এক্স হচ্ছে যে কোনো উপাদান হবে। তাহলে এই এটাকে আমরা আগে রেখে তার সাথে ওই এক্স যে চলকটা এখানে ইনপুট হিসাবে নিব, সেইটাকে আমরা পাশে গুণ করে দিলেই আমরা হচ্ছে একটা লেফট মাল্টিপ্লিকেটিভ ফাংশন তৈরি করব, আর সেটা দিয়ে এই গ্রুপের ফ্লেভারটা ঠিক থাকবে, অর্থাৎ ম্যাপিংটা তৈরি করে নিব। তাহলে এই কাজটা আপনাকে ফিক্সড এটা করে নিতে হবে এটা দিয়েই। এখন আমাদের এই যে এই ফাংশনটা আমরা ডিফাইন করলাম, দেখেন এখানে কথা ভুল আছে, আমি যে একটু আগে বললাম আপনাদের ভুল আছে বইয়ে, এই ভুল হচ্ছে অনু কথাটা হবে না, এই অনু লেখাটা ভুলে লিখছে, এটা একটা চিত্রণ, এটা একটা ম্যাপিং বা এটা একটা ফাংশন, আমরা একটা ফাংশন ডিফাইন করেছি, নট একটা অনুচিত্রণ। অনুচিত্রণ শব্দটা যখন চলে আসছে তখন কিন্তু আপনি হোমোমরফিজমের দিকে চলে যাবেন। হোমোমরফিজম, অনুচিত্রণ, সমচিত্রণ। হোমোমরফিজম হওয়ার জন্য তাকে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করা লাগে, সেটা তো আমরা এখানে ধরে নিয়েই নেই, তাহলে আমরা কেন এটাকে অনুচিত্রণ বলবো? তার মানে বইওয়ালা যে লিখছে সে আসলে দ্বিতীয়বার চেক দেয় যে সে কি লিখছে। সো আমাদের দেশে এটাই চলছে, আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখানে মানুষজনের সাথে এইভাবেই চলে আসলে। তো আপনার এই অনুচিত্রণ বইটা তো অনেক আগে লেখা, তাই না? আপনি তো পরের বছর চেক দেওয়া উচিত আপনার বইয়ে কি কি ভুল আছে, এই ভুলটা কি আপনি দেখেন নাই? আপনি অনুচিত্রণটা কেন লিখছেন এটা কি বলতে পারবেন? ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নেই, কারণ আমার তো অনুচিত্রণ তো আসবেই না ভাই। এখানে এখানে কেন অনুচিত্রণ আসবে? আমি তো দেখাবো আলটিমেটলি এটা অনুচিত্রণ, দেন এটা সমচিত্রণ। আমি কেন এখানে অনুচিত্রণ ধরে নিয়েছি? অনুচিত্রণ ধরে নিয়ে আবার গ্রুপ দেখাইছি, হোয়াট ইজ দিস? এটা ফাইজলামি আর কি। সো এই যে অনুচিত্রণ হবে না, এখানে শুধু চিত্রণ হবে। ঠিক আছে? এফ অফ এ যেটা, সেটা একটা চিত্রণ। তো এই চিত্রণটা আমরা ধরে নিয়েছি এ এক্স, এটা ধরে নিতে হবে, এটা বাধ্য, এটা বাধ্যবাধকতা আছে, এটা ধরতেই হবে। এখন চলে আসেন, আমাদের যেহেতু এই একটা চিত্রণ আমরা ডিফাইন করে ফেলছি, এবার এই চিত্রণটা যদি আমাদের বিন্যাস দেখাইতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের দেখাইতে হবে এই চিত্রণটা কি, এই চিত্রণটা হচ্ছে এক এক এবং হচ্ছে সার্বিক দেখাইতে হবে। তাহলে প্রথমে এক এক দেখানোর ক্রাইটেরিয়া কি? এক এক দেখানোর ক্রাইটেরিয়া হচ্ছে একটা এফ কে, এই ফাংশনকে আমরা এক এক দেখাবো যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই হয়, দেন আমাদের দেখাইতে হবে এক্স ইকুয়ালস টু ওয়াই। যদি হয় তখন আমরা এই এফ কে বলবো হচ্ছে এক এক এবং এক এক ফাংশন। ঠিক আছে? তো এখন আমরা এই কারণেই এক এক দেখানোর উদ্দেশ্যেই যে এফ অফ এ, এই যে এফ অফ এ তো একটা ম্যাপিং, আমরা এটাকে ডিফাইন করে দিচ্ছি। তাহলে এফ অফ এ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ অফ ওয়াই ফর অল এক্স ওয়াই হচ্ছে বিলংস টু জি। তাহলে জি সেটের মধ্যে এটাকে এক এক দেখানোর জন্য জি সেটের দুটো এলিমেন্টের সাপেক্ষে এই ফাংশনাল ভ্যালুটা সমান লিখে আমরা দেখাবো যে ফাংশনাল ভ্যালুর মধ্যে যে এক্স ওয়াই নিয়েছি দুটো আসলে সমান। তো এখন এই যে তাহলে আমরা পাই এখান থেকে যে এই ম্যাপটা কিভাবে আসলে আমরা সংজ্ঞায়িত করেছি। এই ম্যাপটা সংজ্ঞায়িত করেছি হচ্ছে লেফট
মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে এই যে এখানে এ আছে, দ্যাটস আমরা এই ফাংশনটাকে লিখবো হচ্ছে এ এক্স, এই যে এটা, আর এটা আছে এ ওয়াই, তো এটা হবে এ ওয়াই। তাহলে আমরা এখন লিখবো কি এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই, এখান থেকে লিখেছি। তো এখন দেখেন এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই এটা সমান সমান লেখা যায় এক্স ইকুয়ালস টু ওয়াই। কিভাবে লেখা যায়? কারণ লেফট ক্যান্সেলেশন ল। লেফট ক্যান্সেলেশন ল কেন লিখবো? কারণ এটা হচ্ছে গ্রুপ, আর এইটা হচ্ছে গ্রুপের উপাদান। যেহেতু এক্স ওয়াই এবং এ এরা গ্রুপের উপাদান, তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা জানি লেফট অ্যান্ড রাইট ক্যান্সেলেশন ল প্রয়োগ করা যায়। এটা আমরা গ্রুপ থিওরির একবারে প্রথম দিকে পড়েছি। যদি আপনারা কেউ না পড়ে থাকেন, ওই যে আপনারা 2A থেকে শুরু করে লেকচারগুলো সিরিয়ালি দেখবেন, তাহলে আপনি হচ্ছে এই জিনিসগুলো বুঝবেন, লেফট অ্যান্ড রাইট ক্যান্সেলেশন লটা কি সেটা আমরা পড়িয়েছি কিনা। হ্যাঁ, এখন আমাদের টার্গেট ছিল কি যে এক্স ওয়াই সমান দেখানো, দেখিয়ে ফেলছি। সো এফ অফ এটা এক এক ফাংশন, এটুকু দেখানো কমপ্লিট। এবার চলে আসেন এফ অফ এটা, এফ অফ এ যেটা, এটা একটা সার্বিক ফাংশন কিনা। তো সার্বিক ফাংশন দেখানোর উপায় কি? সার্বিক ফাংশন দেখানোর উপায় হচ্ছে এ একটা সেট, এটা আরেকটা সেট। তো এই সেটটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার রেঞ্জ, তাই তো? তো ডোমেন আর রেঞ্জ সেটের মধ্যে সমান উপাদান থাকতে হবে, বিকজ এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের এক এক ফাংশন আমরা ডিফাইন করছি, তাই না? তো এক এক ফাংশন, সরি, এক এক ফাংশন অলরেডি আমরা বলে দিয়েছি। তাহলে এবার দেখেন এখানে একটা উপাদান এখানে একটা উপাদানের সাথে কানেক্টেড থাকবে, একাধিক উপাদানের সাথে কানেক্টেড থাকতে পারবে না। এখন আমাদের দেখাইতে হবে এই সেটের উপাদান যতগুলো, তাদের প্রত্যেকের জন্য এখানে এক একটা কি ফ্রি ইমেজ আছে। এখন এই সেটটা আর এই সেটটা কি ডিফারেন্ট সেট নাকি একই সেট? যেহেতু আমরা ম্যাপটা যে এফ অফ এ যে ম্যাপটা, এটা কিন্তু জি থেকে জিতেই কিন্তু আমরা দেখিয়েছি এই ম্যাপটা, ঠিক আছে? এইটা থেকে এইটাতে ম্যাপটা আমরা দেখিয়েছি। সো এই সেট আর এই সেট সেম। এখন কথা হচ্ছে এই সেটের মধ্যে একটা উপাদান, এই সেটের মধ্যে একটা উপাদানের কি হচ্ছে, ইমেজ হচ্ছে। এখন কথা হচ্ছে এই সেটের মধ্যে উপাদানগুলো কেমন। এই সেটের মধ্যে উপাদানগুলো যে আমি উদাহরণের মাধ্যমে দেখাই, 1 2 3 দিয়ে আপনি দেখাইছিলেন, 1 2 3 দিয়ে আপনি দেখেছিলেন একটু আগে, যে এই সেটের উপাদানগুলো কিন্তু দেখেন, এই যে এই সেটটা হচ্ছে 1 2 3, এখানে এই যে ইমেজ, ফ্রি ইমেজগুলো যা, ইমেজগুলো কিন্তু একই সেটের একই উপাদান, বাইরের বাড়তি কোনো উপাদান কিন্তু এখানেও আসেনি, এখানেও নেই। তাহলে এই সেটটা যা, এই যে এইটা হচ্ছে আমার ডোমেনের সেট, এটা হচ্ছে আমার কোডোমেনের সেট। দেখেন তো উপাদানগুলো সেম কিনা? সেম তো। তাহলে আমরা এখানে তাই কথা বলতেছি যে আমাদের এখানের উপাদান আর ওইখানের উপাদানগুলো সেম, কিন্তু আমরা যে ম্যাপটা তৈরি করছি সেই ম্যাপের ভিতরে অবশ্যই এখান থেকে একটা এলিমেন্ট দিলে যে রেজাল্টটা আসবে সেটাও এই সেটের মধ্যে আছে, এটা আমাদের দেখাইতে হবে। এখন এইটা দেখানোর উপায় আছে একটা। এখন এই উপায়টা কি? এই উপায়টা হচ্ছে আপনি এখানে যে লেখাটা লিখেছে এটাই একমাত্র উপায়। এখন এটা কিভাবে, আপনি এটা কিভাবে লিখতে পারেন, এটা তো ব্যাখ্যা আপনার সমস্যা, এটা আপনি বুঝতেছেন না, আমি আপনাকে বুঝিয়ে দেব। চলে আসেন, এখন এই এক্স আমরা ধরে নিয়েছি, এক্স হচ্ছে জি এর এলিমেন্ট, যে সকল এলিমেন্টকে আমরা এক্স বলেছি। তো এক্স যদি জি এ থাকে নিশ্চয়ই, এক্স যদি নিয়ে জি এ থাকে নিশ্চয়ই আপনারা প্রথমেই বলে আসছেন এ হচ্ছে তার ইচ্ছাধীন উপাদান, কোথাকার, জি গ্রুপের। তো জি গ্রুপের একটা ইচ্ছাধীন উপাদান যদি এ হয়, আপনি কি এটা বলতে পারেন না যে জি গ্রুপের যে কোনো উপাদানের ইনভার্সটাও জি গ্রুপে থাকবে? বিকজ জি ইজ এ গ্রুপ, একটা গ্রুপের মধ্যে তার এলিমেন্টের ইনভার্স অবশ্যই থাকে। সো যেহেতু এ কে আমরা জি এর এলিমেন্ট বলেছি, তাহলে এই ইনভার্সটাও জি এর মধ্যে আছে। দ্যাটস আমরা বললাম এই ইনভার্সটা জি এর মধ্যে আছে, কিন্তু এই ইনভার্স জি এর মধ্যে আছে, এক্স ও জি এর মধ্যে আছে। দেখেন এক্স বিলংস টু জি, এই ইনভার্স যেহেতু জি আছে, তাহলে এই ইনভার্স তো জি এর মধ্যে আছে। এখন এই জি এর মধ্যে দুটো এলিমেন্ট আমরা পাইছি, দুইটা। তাহলে এই দুটো এলিমেন্ট যদি জি এ থাকে, তাহলে আমরা অবশ্যই জানি জি হচ্ছে ক্লোজার ল হোল্ড করে। তাহলে অবশ্যই যে এ ইনভার্স আর এক্স বিলংস টু কি জি, এটা হচ্ছে ক্লোজার ল অনুসারে, আবদ্ধতার বিধি অনুসারে এটা হচ্ছে জি এর মধ্যে থাকবে। তো আমাদের এই যে দেখেন সার্বিক দেখানোর উপায় একটাই, শুধু এটাই, এইভাবেই দেখাইতে হবে। তো এই যে এই উপাদানটা নিয়ে আমরা এবার এই ফাংশনের মধ্যে ভ্যালু বসাবো। তাহলে এই ফাংশনে এক্স এর জায়গায় যদি এইটা বসায় দিই, তাহলে আমি এবার রেজাল্ট কি পাবো? এক্স এর জায়গায় এইটা, তাহলে এই পাশেও এক্স এর জায়গায় এটা বসবে, তাহলে এ ইন্টু এ ইনভার্স এক্স এটা আসবে। তো দেখেন এ ইন্টু এ ইনভার্স এক্স আসছে, অর্থাৎ এইটা হচ্ছে কিন্তু এক্স, এই জন্য ব্র্যাকেটটা দেওয়া হয়েছে, এই যে এক্স এর জায়গায় ব্র্যাকেটটা দেওয়া হয়েছে এই জন্য। দেন আমরা জানি হচ্ছে এটা একটা গ্রুপের উপাদান, এ ইনভার্স এবং এক্স, এরা তিনজনই গ্রুপের উপাদান। আর গ্রুপের উপাদান হলে তারা হচ্ছে কি, তারা আমার ক্লোজার ল, দেন হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, মানে হচ্ছে সংযোজন বিধি হোল্ড করে। সংযোজন বিধি হোল্ড করলে আমরা জানি ব্র্যাকেট যেগুলো দুজনের মধ্যে নেওয়া যায়, আমি এই ব্র্যাকেটটাকে উঠিয়ে এখানে নিয়ে আসতে পারি সংযোজন বিধি অনুসারে। দ্যাটস ওয়াই আমি এখানে পেয়ে গেলাম এ ইন্টু এ ইনভার্স আর ইন্টু এক্স। তো এ ইন্টু এ ইনভার্স মানে কি, এর সাথে ইনভার্স গুণ করলে নিশ্চয় আইডেন্টিটি পাবো গ্রুপের, গ্রুপে এর সাথে এ ইনভার্স গুণ করলে নিশ্চয় আইডেন্টিটি আসবে। দ্যাটস আমি এখানে আইডেন্টিটি এলিমেন্ট এই যে ই ধরে নিয়েছি এই কারণে। তো এই কারণে এখানে আমি বসিয়ে দিলাম, দেন আমি যেটা পেলাম
সেটা হচ্ছে এক্স, কারণ আইডেন্টিটির সাথে গ্রুপের যে কোনো উপাদান যদি গুণ করি বা কম্পোজ করি সেটা ওই গ্রুপের ওই এলিমেন্টকে দেবে। এখন আমরা তাহলে দেখিয়ে ফেলছি যে এই উপাদানটা কিন্তু আমার এই গ্রুপের উপাদান, এই সেটের উপাদান ছিল, কিন্তু সেটের উপাদান সবগুলোকে আমরা কি বলছি, এক্স বলছি। দেখো, সেটের উপাদান সবগুলোকে আমরা এক্স বলছি, তাহলে এক্স এর জন্য এই এক্সটাকে আমরা পাচ্ছি, সেটের উপাদান এক্সটাকে আমরা পাচ্ছি কার জন্য, এই রকমের সকল উপাদান এই সেটের মধ্য থেকে। তাহলে এই সেটের সব উপাদানকে আমি এই আকৃতিতে প্রকাশ করতে পারতেছি, আবার এই সেটের সব উপাদানকে আমি এই আকৃতিতে প্রকাশ করতে পারতেছি। তো এখন আলটিমেটলি কি হলো, এই সেটের সব উপাদান তো এরা, আবার এই সেটের সব উপাদান কিন্তু এরাও, তাহলে দুইটা একই উপাদান না, একই উপাদান কিন্তু দেখতে কি এক, এক্স আর এ ইনভার্স এক্স দেখে এক, দেখতে তো এক না, কিন্তু আমাদের রেজাল্ট দুটা আলটিমেটলি সেম। কিভাবে দেখেন, এই যে আমরা এখানে দেখেছি, এই যে এইখানে লাইনে যে উপাদানগুলো আছে এখানে কি ভিন্ন ভিন্ন গ্রহের কেউ আছে নাকি, একই তো, কিন্তু ওই যে ফাংশনাল ভ্যালু, এটার জন্য ম্যাপটা হোল্ড করলে রেজাল্ট আসতেছে এইটা, আবার এটার জন্য ম্যাপটা হোল্ড করলে রেজাল্ট আসতেছে এইটা। এখন দেখেন এইটা আর এটা তো সেম জিনিস, কিন্তু দুই সেটের মধ্যে না, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেনের সেটে, এই কথাটা আমরা বলতেছি। ঠিক আছে, এই যে দেখেন এখানে এই যে এই এক্স আর এই ইনভার্স এক্স এরা কিন্তু একই, কিন্তু ঘটনা হচ্ছে দুইজন দুই সেটে, এই যে এটা হচ্ছে আমার ডোমেনের সেটে, এটা হচ্ছে আমার কোডোমেনের সেটে আসতেছে, বুঝছেন কি? এই যে ডোমেনের সেটে এই যে এক্স এর ফাংশনের মধ্যে যেটা ইনপুট দেওয়া হয় সেটা তো ডোমেন, আর যেটা আসতেছে আউটপুট সেটা হচ্ছে কোডোমেন। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে কোডোমেনের সেট, এটা হচ্ছে ডোমেনের সেট, আলটিমেটলি দুটো একই সেট। এই যে এটা হচ্ছে কোডোমেনের সেট, এটা হচ্ছে ডোমেনের সেট, আলটিমেটলি দুটো একই সেট। ঠিক আছে, তাহলে এই কথাটা আমি এখানে ব্যাখ্যা করেছি এটা। তো আমরা এখন দেখেই ফেলছি কি ফাংশনটা এক এক এবং সার্বিক। তাহলে এক এক এবং সার্বিক যদি কোনো ফাংশন হয় তাহলে আমরা জানি যে ওই ফাংশনটা এক এক আর সার্বিক যদি হয় তাহলে ফাংশনটা হবে একটা বিন্যাস। এক এক এবং ফাংশন যদি এক এক এবং যদি সার্বিক হয় তাহলে ওটাকে আমরা একটা বিন্যাস বলতে পারি। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যেহেতু এই বাংলা লেখাটা আমার এখানে লিখে নি, আমার এখানে একটা বাংলা লেখা আছে, সেই বাংলা লেখাটা আপনারা লিখবেন, ওরা লিখে নি তো কি হয়েছে আমরা লিখবো, আমাদের এটা লিখতে হবে, তাছাড়া আমি কমপ্লিট বুঝতে পারবো না আর কি যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো কি, যেহেতু জি এর উপর, আচ্ছা যেহেতু জি হতে জি এর উপর এফ এ চিত্রণটি এক এক এবং সার্বিক, কাজে এফ এ চিত্রণটি জি এর উপর n ক্রমের বিন্যাস। এখন আসেন n ক্রমের বিন্যাস আমরা লিখে ফেলছি, কিন্তু বিন্যাস দেখতে কেমন, বিন্যাস দেখতে যেখানে আমরা লিখে ফেলি, যেখানে এফ এ ইকুয়ালস টু হচ্ছে a1 a2 ডট 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 an, আর নিচে হচ্ছে f of a1 f of a2, বিন্যাসগুলো সাধারণত দেখতে এরকম হয় an, এইটা। ঠিক আছে, আর এখানে অবশ্যই এটা বলে দিবেন যে ফর অল f a ai belongs to G, কারণ কোডোমেনের যে সেটের এলিমেন্টগুলো, এই যে এই এলিমেন্টগুলো অবশ্যই কোথায় আছে, জিতেই আছে। ঠিক আছে, এই যে এইটা তো হচ্ছে সেইটা এক্স, কোথায় আছে, জিতে আছে। ঠিক আছে, এই কথাগুলো আমার ভাই জেনারেলাইজ করতে গেলে অনেক কিছু বলতে হয় যেগুলো আপনি দেখলেই বুঝবেন না, কিন্তু উদাহরণ দিলে সহজে বোঝা যায়। আমরা এটা উদাহরণ দিয়েছি, তো এই যে এই উপাদানগুলো কোথায় আছে, নিচের উপাদানগুলো তো এই সেটের মধ্যেই আছে, জি যদি এটা হয়, যদি জি হয় তাহলে এই উপাদানগুলো জিতে আছে, এই উপাদানগুলো জিতে আছে, আমরা এই কথাটাই এখানে জেনারেলাইজড করেছি। ঠিক আছে, তাহলে
এখন দেখো, তাহলে এই যে এখানে এই এফ অফ এ যেগুলো মানে এফ অফ এ এক একটা বিন্যাস, এই বিন্যাসগুলো দেখতে এই রকমের। তো এই রকমের বিন্যাস নিয়ে আমরা একটা গ্রুপ 2b-তে পড়েছি, সেটা ছিল হচ্ছে এরকম যে 1 2 3 নিয়ে 6টা বিন্যাস হয়। ওই 6টা বিন্যাস একটা গ্রুপ হোল্ড করে। গ্রুপ হওয়ার জন্য যে 4টা নিয়ম ওই 6টা বিন্যাস মানে গুণের ক্ষেত্রে, বিন্যাসের গুণের ক্ষেত্রে। সেই কারণে আমরা ওই সেটটাকে, ওটাকে আমরা S3 দ্বারা প্রকাশ করেছি অনেক সময় S3। তো S3টা একটা বিন্যাসের গুণ প্রক্রিয়ায় গ্রুপ হোল্ড করে, সো সেটা একটা গ্রুপ। তাহলে এরকমের বিন্যাসগুলো নিয়ে আমরা বিন্যাসের সেট নিয়ে n সংখ্যক, যেহেতু এখানে বিন্যাস আছে, যেহেতু n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হবে, যেহেতু এখানে n সংখ্যক উপাদান আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হবে। তো n সংখ্যক যদি 3 হয় তাহলে এরকম হবে, 3 হলে n এর মান 3 হলে এরকম হবে। তাহলে এই যে এই বিন্যাসগুলো নিয়ে একটা গ্রুপ আমরা ধরবো, সেই গ্রুপটা আমরা দেখাবো যে, সরি, এই বিন্যাসগুলো নিয়ে একটা সেট আমরা দেখব। ওই সেট, এই যে S3, এই S3-র মতো এরকম একটা সেট আমরা ধরবো। ওই সেটটাকে আমরা দেখাবো হচ্ছে বিন্যাস গ্রুপ। ওই বিন্যাস গ্রুপ দেখানোর পরে আমরা ম্যাপিংটাকে দেখাবো। ম্যাপিংটাকে কই থেকে কই দিব? জি থেকে জি ড্যাশে দিব। তখন আমরা ওই ম্যাপিংটাকে দেখাবো হচ্ছে সমচিত্রণ। ঠিক আছে, আমাদের টার্গেট কি বুঝতে পারছো? তাহলে এখন আসো, প্রথমে আমরা একটা গ্রুপ ধরে নিয়েছি, যে ধরি জি ড্যাশ একটা গ্রুপ যেখানে এই এফ অফ এ গুলো থাকবে। এফ অফ এ গুলো হচ্ছে এই টাইপের। আর যদি আমি একবারে উদাহরণের মতো বলি, তাহলে এই যে এফ অফ এ গুলো হচ্ছে এই টাইপের। এগুলো হচ্ছে এক একটা এফ অফ এ, যেটা হচ্ছে আমার এ 1 2 3 থেকে, এই সেট থেকে আমার এরকম 6টা সেট আসবে, 6টা বিন্যাস আসবে। তো এই বিন্যাসের 6টা উপাদান নিয়ে আমরা একটা গ্রুপ হোল্ড করাইতে পারি, সেটা হচ্ছে জি। এখন এই জি ড্যাশটা আমরা এরকমের বিন্যাসগুলো নিয়ে একটা যেখানে n সংখ্যক বিন্যাস সম্বলিত একটি সেট। n সংখ্যক বিন্যাস হবে না, এখানে n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হতে পারে, n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হবে। এখানে n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হবে, কারণ এই গ্রুপের উপাদান সংখ্যা হচ্ছে কয়টা? n-টি। এই গ্রুপের উপাদান সংখ্যা যদি n-টি হয়, তাহলে n সংখ্যক উপাদান যদি কোনো গ্রুপে বা কোনো সেটে থাকে, তাহলে সেখান থেকে আমরা n ফ্যাক্টোরিয়াল সংখ্যক ভিন্ন ভিন্ন বিন্যাস পেতে পারি। n ফ্যাক্টোরিয়াল সংখ্যক নিলে সবচেয়ে বেটার হবে। তোমরা এখানে n ফ্যাক্টোরিয়াল দিবা, ঠিক আছে? দেখি এই বই কি n ফ্যাক্টোরিয়াল দিছে? n ক্রমের বিন্যাসের সেট, এখানে n ক্রমের বলছে। আচ্ছা, তোমরা n ক্রমের দিও না, এখানে n ফ্যাক্টোরিয়ালই হওয়ার কথা জেনারেলি। এখন n ফ্যাক্টোরিয়ালের যে মানটা, সেটাকে আবার ওরা n ধরতে পারে, যেহেতু জেনারেলাইজড ফর্ম। সো এখানে সাধারণত n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হওয়ার কথা, যেহেতু এই গ্রুপে উপাদান সংখ্যা আছে n সংখ্যক। সো এখানে n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হওয়ার কথা, ঠিক আছে? আমরা তাই দেখেছি যে 3টা উপাদান হলে 6টা বিন্যাস হয়। তাহলে এখানে n সংখ্যক বিন্যাস উপাদান হলে আমরা দেখতে পাই n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস হয়। তো এখানে n ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস সম্বলিত একটি সেট আমরা কল্পনা করলাম। এবার এই সেটটাকে আমরা দেখাবো হচ্ছে একটা গ্রুপ। এই সেটটাকে কি দেখাইতে হবে? গ্রুপ দেখাইতে হবে। তো এখন দেখো, এই সেটটাকে গ্রুপ কিভাবে দেখাবো? গ্রুপ অবশ্যই বিন্যাসের গুণ প্রক্রিয়ায় গ্রুপ দেখাবো। তো বিন্যাসের গুণ প্রক্রিয়ায় গ্রুপ দেখানোর জন্য প্রথমে আমাদের দেখাইতে হবে যে এই সেটটা, মানে এই জি ড্যাশ সেটটা, বিন্যাস যেগুলো নিয়ে হয়েছে, ওই সেটটা হচ্ছে বিন্যাসের গুণের প্রক্রিয়ায় আবদ্ধ। তো বিন্যাসের গুণ জানি কিভাবে হয়, আমরা একবারে প্রথমেই দেখেছি যে এফ অফ এফ এ কম্পোজ এফ বি যদি হয়, রেজাল্টের ক্ষেত্রে 1 2 3টা ঠিক থাকবে। আমি 1 2 3 এর সেটটা নিয়ে কাজ করতেছি। এখানে হবে এফ এ ঠিক এফ অফ বি এর 1, এখানে হবে এফ এ ঠিক এফ বি এর 2, এখানে হবে এফ এ ঠিক এফ বি এর 3। এটাই তো হবে। সো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে কি হচ্ছে আলটিমেটলি? হচ্ছে এরকম এফ এ এফ বি অফ এক্স, এইটা হচ্ছে, তাই না? এই যে এটা তো হচ্ছে, এটা সাধারণত এই নিচেরটা চেঞ্জ হচ্ছে, উপরেরটা তো ঠিক থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে নিচেরটাকে আমরা বিন্যাসের গুণ হিসেবে দেখাচ্ছি। তো এখন চলে আসো, এখানে আবদ্ধ বিধির জন্য আমরা প্রথমে এই জি ড্যাশের সেটের মধ্যে এটা একটা বিন্যাস, একটা বিন্যাস। এখন এই এফ এ এফ বি এগুলো কেমন? এগুলা ভাই এই যে এইরকমের এক একটা বিন্যাস, হ্যাঁ, এগুলা এরকমের এক একটা বিন্যাস। এদের গুণটা আমি দেখিয়েছি এখানে প্রথমে, সেটা একটু মাথায় রাখবেন। তো এফ এ এফ বি এই টাইপের বিন্যাস আমরা নিলাম। তো এই টাইপের বিন্যাস দুইটার গুণ করব। তো গুণ করলে নিশ্চয়ই যে এফ এ এফ বি এর সাথে যদি এক্স থাকে, এক্স হচ্ছে যে কোনো একটা যে কোনো একটা উপাদান। তো এটা যদি নেই, তাহলে নিশ্চয়ই কি হয়, এটার জায়গায় থেকে যায়, এইটা এড়ে ধরে, আর ওই পরে পুরো রেজাল্টটা কিন্তু প্রথমটারে ধরে। তো তাই আমরা এখানে লিখলাম, দেখেন পুরো রেজাল্ট এটা কি, এটা রেজাল্ট কি, বা এটার রেজাল্ট তো আমরা ফাংশনটা ডিফাইন করেই দিয়েছি। এই যে ফাংশনটা ডিফাইন করেই দিয়েছি, এ এক্স, মানে সাবে যেটা থাকবে সেটা আর ভিতরে যেটা থাকবে সেটা।
তাহলে এখন দেখেন সাবে আছে কত বি আর ভিতরে আছে এক্স, তো এটার রেজাল্ট হচ্ছে বিএক্স। তো বিএক্সটা এখানে আসছে না এই ফাংশন। এবার দেখেন এই সাবে আছে এ, এখানে আছে বিএক্স, তো এখানে কি হয়ে যাবে, এটা তো বিএক্স আছে, এই এফ অফ এ, এই জায়গায় আপনি এটা না লিখে আপনি, ও হ্যাঁ ঠিক আছে, এই যে এই সাবে যেটা সেটা আর ভিতরেরটা রয়ে গেল। এবার দেখেন এবার এখানে এগুলো তো গ্রুপের এলিমেন্ট, বি এক্স এবং এ, এরা সবাই তো গ্রুপের এলিমেন্ট। যেহেতু গ্রুপের এলিমেন্ট তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে সংযোজন বিধি মানে। তো সংযোজন বিধি অনুসারে আমরা এই যে এই ব্র্যাকেটটা এখানে নিয়ে আসতে পারি, তাই করলাম। এবার এই এবি, এবি মানে কি, এবি মানে আমার এখানে যদি এবি থাকে, আমার তো এখানে আমরা এফ এ অফ এক্স এটাকে ডিফাইন করেছি এ ইন্টু এক্স দিয়ে, তাহলে এখানে যেটা থাকবে সেটা সাবে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে এফ অফ এ বি অফ এক্স, এটাকে এটা লেখা যায়। সো এই এই জিনিসটাকে এইটা লেখা যায়। তো আমরা তাই লিখেছি এক্স বিলংস টু জি, এক্স তো জি এর এলিমেন্ট ছিল। সো আমরা এখন কি দেখতে পেলাম, আমরা এখন দেখতে পেলাম এই যে এই এ বি এফ অফ এ এফ অফ বি, অর্থাৎ এই বিন্যাস এটা আর এইটা এই দুইটার গুণ করলে রেজাল্ট কিন্তু এফ অফ এ বি হচ্ছে। অর্থাৎ এই যে এক্স এক্স উভয় পাশ থেকে লেফট ক্যান্সেল রাইট ক্যান্সেলেশন হয়ে গেল। তো তার মানে এই যে এই ফাংশনটা মানে এই দুটার গুণফলটা এটা সমান হচ্ছে আসলে। তার মানে এই যে এইটা এই দুটার গুণফলটা কোথায় আছে, জি তেই আছে, জি ড্যাশে আছে। সো আমরা বলতে পারি যে এফ অফ এ আর এফ অফ বি, যেহেতু এই যে এইটা আসছে এই ফাংশনটার সাথে মিলছে, ওই যে ফাংশনটা আমরা ডিফাইন করেছি তার সাথে সে ম্যাচ করে গিয়েছে। সো আমরা বলতে পারি এইটাও কিন্তু জি ড্যাশের এলিমেন্ট। তো জি ড্যাশের মধ্যে এই এলিমেন্টটা আছে, তার মানে এই এলিমেন্টটাকে এই দুটার গুণফল, এই দুটো বিন্যাসের গুণফল। দুটো বিন্যাসের গুণফল যদি জি ড্যাশের মধ্যে ওই বিন্যাস গ্রুপের ওই সেটের মধ্যেই থাকে তাহলে সে আবদ্ধ। সো আমরা বলতে পারি জি ড্যাশ আবদ্ধ বিধি মেনে চলে। একই রকম ভাবে আপনি এবার দেখাবেন হচ্ছে কি সংযোজন বিধি। সংযোজন বিধি মানে কি, কয়টা, তিনটা নিতে হবে। আমি সংযোজন বিধি দেখানোর ক্ষেত্রে আবদ্ধ বিধি কিন্তু ব্যবহার করতে পারবো, কারণ আবদ্ধতার বিধি সে অলরেডি মেনে গেছে। তাহলে এখন দেখো আবদ্ধতার বিধি ব্যবহার করতে পারবো বিধায় আমি এখানে তিনটা বিন্যাস নিলাম, এফ এ এফ বি এফ সি, কোথা থেকে, জি ড্যাশ থেকে। এবার এদের প্রথম দুইজনকে ব্র্যাকেট করব, পরবর্তীতে অন্য একজন রাখবো, আবার হচ্ছে পরে ওই প্রথম জনকে রেখে দিব, পরে দুজনকে ব্র্যাকেট করব। তাহলে এখন দেখো এই যে এফ অফ এ আর এফ অফ বি কে আমি ব্র্যাকেটে রেখে দেখাবো হচ্ছে ব্র্যাকেটটা এখানেও দেওয়া যায়, এটা আর কি আমি দেখাবো। তাহলে এই যে এটার মানে কি, এই যে এটার মানে কিন্তু আমি একটু আগে দেখিয়েছি, এটার মানে কিন্তু এফ অফ এ বি, তো বসিয়ে দিলাম এফ অফ এ বি। তো এটার সাথে এটা গুণ আছে, তো এবার এটা একটা এটা আরেকটা, দুইটা গুণ আকারে থাকলে কি হয়, সাবগুলা গুণ হয়। তাহলে এই যে এটা আর এটা যদি গুণাকারে আছে যেহেতু, তাহলে সাব কি হয়ে যাবে, এবিসি গুণ হয়ে যাবে। তো এবিসি গুণ হয়ে গেল। এখন আমরা কি পেলাম, এই যে এই এবিসি যেহেতু গুণ হয়ে গেল, এর নিচে এবিসি এরা কিন্তু আমার জি গ্রুপের উপাদান, এদেরকে আমরা কিন্তু আবার কি করতে পারবো, এদেরকে আমরা সংযোজন বিধি অনুসারে উলট পালট করতে পারবো, জায়গা পরিবর্তন করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এ বি ব্র্যাকেটটাকে চেঞ্জ করা, ব্র্যাকেটটাকে চেঞ্জ করা। তাহলে এখানে ব্র্যাকেটে ছিল হচ্ছে এ বি, তাহলে আমি এবার ব্র্যাকেট এখানে কি করব, বি আর সি কে উলট পালট করে নিব আর কি। বিসি আছে না, বিসিটাকে ব্র্যাকেটে দিয়ে দিব, এ কে বাইরে রেখে, কারণ এ বিসি হচ্ছে গ্রুপের এলিমেন্ট, দ্যাটস ওয়াই এখানে আমি ব্র্যাকেটটাকে এক্সচেঞ্জ করেছি। তো এই ব্র্যাকেটের মধ্যে আমি এবার এফ অফ বি এফ অফ সি কে দিয়ে দিয়েছি এটার মতো করে, কারণ এটা মানে কিন্তু এই তিনটার গুণফল। তো তাই হলো, এবার বসিয়ে দিলাম এটা। তো এটা দ্বারা কি বুঝলাম, জিডার সংযোজন বিধি মানে। তো আমাদের এখন এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এবং হচ্ছে আমার দেখাইতে হবে যে তাহলে অবেদকের অস্তিত্ব। তাহলে জি এর অবেদক ই, স্পষ্টত এফ অফ ই বিলংস টু জি ড্যাশ। তাহলে জি এর অবেদক যদি ই হয়, দেখেন জি এর অবেদক ই, জি সেটে ই আছে, জি সেটে ই আছে। তো ই যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই একটা সেটে যদি ই থাকে, আইডেন্টিটি থাকে, তাহলে তারে নিয়ে যত গ্রুপ আপনি তৈরি করবেন তার মধ্যেও কি থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এখন দেখেন স্পষ্টত যেহেতু জি এর অবেদক ই, স্পষ্টত এফ অফ ইটাও কোথায় থাকবে, জি তে থাকবে, জি ড্যাশে থাকবে। এখন এই এফ অফ এ বিলংস টু জি ড্যাশ, এফ অফ এ বিলংস টু জি ড্যাশ, এফ অফ ই ইন্টু এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ ই এ, এফ অফ ই এ। এখন ঘটনা হচ্ছে ভাই, তাহলে এইটা কিভাবে হলো, এটা কিভাবে আসলো, দেখেন আমাদের এই যে সাবে যারা আছে ই আর এ, এই ই এ এরা কিন্তু কোথায় আছে, ই আর এ এরা কিন্তু জিতে আছে। তাহলে ই আর এ যদি এখানে গুণ আকারে থাকে, এখানে গুণ আকারে থাকে, তাহলে এরা তো হচ্ছে বিনিময়, এরা তো হচ্ছে ইয়ে গ্রুপের সকল নিয়ম মানে এই যে ই এ, তো ই এর সাথে এ গুণ করলে কি হয়, এ হয়, দ্যাটস ওয়াই এখানে এ বসে গেছে। তাহলে এখন কি পেলাম আমরা, এফ অফ ই আর এফ অফ এ, এইটা কোথায় পেয়ে গেছি, এটা সমান এফ অফ এ পেয়ে গেছি। আমরা তাই বলেছি
যে এইটা এই যে এই এফ অফ ই আর এফ অফ এ গুণ করলে যদি এফ অফ এই থাকে, তাহলে এফ অফ ইটা নিশ্চয়ই কি ওই গ্রুপের আইডেন্টিটি হবে, আইডেন্টিটি এলিমেন্ট। সো আমরা বলতে পারি যেহেতু এটা সমান এইটা আসলো, তো এই এফ অফ ইটা নিশ্চয়ই কি হবে, নিশ্চয়ই এই গ্রুপের এই জি ড্যাশ সেটের আইডেন্টিটি এলিমেন্ট হবে। একই রকম ভাবে এফ অফ এ আর এফ অফ ই আগে পরে করলে বিনিময় আর কি, এটা করার পরে এটা আসে আলটিমেটলি আমরা ওই যে অবেদক উপাদান দেখানোর যে কৌশল সেটাই দেখালাম। যেহেতু আমরা এই দুটা থেকে পাই এফ অফ ই এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ ই এফ অফ, আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে আমরা মূলত এটা পাই না, আমরা এখান থেকে পাই হচ্ছে এরকম যে এখানে একটা আগে পরে হবে আর কি, এখানে পরে দুইটা দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে ই দাও, এখানে এ দাও, এখানে ই দাও, তাহলে এফ অফ এ এফ অফ ই ইকুয়ালস টু এফ অফ ই এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ এ। তো আমরা বলতে পারি এফ অফ ই হচ্ছে কার, এফ অফ ই হচ্ছে জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে অর্থাৎ জি ড্যাশের অবেদক হচ্ছে এফ অফ ই। এবার আমাদের দেখাতে হবে বিপরীতকর অস্তিত্ব। তো এখন এই জায়গাটাতে একটু উল্টাপাল্টা লেখা আছে, এখানে আপনি একটু ভালো করে খেয়াল করবেন, এটা এটা হবে না, যে এখানে আমরা ধরে নিয়েছি যে এ বি যদি এ আর এ যদি জি তে থাকে, এ ইনভার্স ও জি তে আছে, তাহলে এফ অফ এ ইনভার্স বিলংস টু কি জি ড্যাশে থাকবে, তাই তো? কারণ আমাদের এই এফ অফ এ গুলো তো সবাই কোথায় আছে, জি ড্যাশে আছে। এগুলো কারা, এই এ ফর অল এ বিলংস টু জি, অর্থাৎ জি এর মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো যদি আমি এখানে বসাই, তার জন্য আমি একটা এফ ফাংশন পাবো, বা একটা আমি কি পাবো, একটা আমি হচ্ছে ম্যাপিং পাবো, এখানে ম্যাপ পাবো। তাহলে এই যে ম্যাপিংটা যেহেতু আমার কিসে জি ড্যাশে আছে, তাহলে এখন আমার কিন্তু এখানে এফ অফ এও আছে, এফ অফ এ ইনভার্সও আছে। এটা যদি আমি কম্পোজ করি, এটার রেজাল্ট কি বলেন তো? এটার রেজাল্ট কিন্তু আমি দেখেছি এফ অফ এ ইন্টু এ ইনভার্স। আমরা উপরে যে দেখিয়েছি একটু আগে আমরা আবদ্ধতার বিধি দেখিয়েছি, সেটার জন্য আমরা দেখিয়েছি এটা ছিল। তাহলে এইটাও কোথায় আছে, এটাও আমার এই এই কি বলে জি ড্যাশের মধ্যে আছে। এখন এখানে ওরা কি করছে, এরা এখানে দেখিয়েছে যে এ ইন্টু এ ইনভার্স, এটা মানে কিন্তু আইডেন্টিটি, এটা মানে কি আইডেন্টিটি। তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে এফ অফ ই। এই জায়গাটাতে একটু ঝামেলা আছে, এগুলো আপনি লিখবেন না, দরকার নেই। তাহলে এখানে এখানে এটা একটা নাম্বার দেই, এটাকে ধরেন আমরা 5 নং দিলাম। তো এখন আবার উল্টাটা নেই, আবার উল্টাটা কি, উল্টাটা হচ্ছে এফ অফ এ ইনভার্স কম্পোজ এফ অফ এ, যদি নেই রেজাল্ট আসবে হচ্ছে এফ অফ এ ইনভার্স এ ইকুয়ালস টু আলটিমেটলি এফ অফ ই। তাহলে এটাকে যদি আমি 6 নং দিই, 5 ও 6 থেকে আমরা পাই, 5 ও 6 থেকে কি পাই, 5 ও 6 থেকে পাই আমরা। তাহলে 5 ও 6 থেকে এবারের লাইনটা ঠিক আছে, এই যে এই লাইনটা এরা ভুল লিখছে, এই জায়গাটা এরা ভুল লিখছে, হ্যাঁ। আর এখানে ইনভার্সটা উপরে না, ইনভার্সটা এখানে এর উপরে, তো এই জায়গাটা শুধু ওরা ভুল লিখছে, এই জায়গাটা আমি এখানে আপনাদেরকে লিখে দিলাম যে এটার জন্য আমরা এটা পাই, ঠিক আছে। তাহলে এখন এটা পাই। এবার এই দুটোকে আপনি হিসেব নিকেশ করে দেখতে পাচ্ছেন যে এটাও এফ অফ ই, এটাও এফ অফ ই। তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা, এটা সমান এটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এফ অফ এ ইনভার্স এফ অফ এ ইনভার্স ইকুয়ালস টু এফ অফ ই ইকুয়ালস টু এফ অফ এ ইনভার্স আর এ, ঠিক আছে। সো এইটা আমরা এখান থেকে লিখে ফেলছি, এই দুটা থেকে লেখার পরে এবার তাহলে এবার একটু খেয়াল করো, আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে আইডেন্টিটির ইনভার্স এলিমেন্টটা পাচ্ছি। দেখেন আমাদের এইটা সমান, এটা সমানও এইটা, আবার এইটা সমানও কিন্তু এইটা। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, আমরা তো বলেছি যে ইনভার্স যদি এরকম হয় যে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়, অর্থাৎ এ বি ইকুয়ালস টু যদি ই হয়, তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা ইনভার্স। আমরা এখান থেকে এটা বলতে পারি না যে এখানে যেহেতু এইটা সমান আইডেন্টিটি আসছে, এটা সমান আমার বিন্যাসের আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসছে, তাহলে আমরা বলতে পারি এই দুটার একটা কি ইনভার্স, এখানে এই দুটার একটা কি ইনভার্স। তাহলে আমরা এখানে তাই বললাম যে এফ অফ এ এর, তাহলে সুতরাং এফ অফ এ এর ইনভার্স হচ্ছে এফ অফ এর ইনভার্স। এই যে এইটার ইনভার্স বললে কাকে বলতে হবে, এটাকে বলতে হবে। আবার এইটার ইনভার্স বললে কাকে বলতে হবে, এটাকে বলতে হবে। এটার ইনভার্স সমান হচ্ছে এফ অফ এর ইনভার্স, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এটাও কোথায় আছে, এটাও জি ড্যাশের মধ্যেই আছে। এই যে এই দুটো এলিমেন্টের গুণফল বা কম্পোজ যদি এফ অফ ই হয়, তাহলে এটা একটা ইনভার্স। এই দুটো কোথায় থেকে আসছে, এটা আমার জি ড্যাশ থেকে আসছে। সো আমরা বলতে পারি এইটার ইনভার্স হলে এটাকে বলবো, আর এটার ইনভার্স হলে এটাকে বলবো। সো আমরা বলতে পারি এই দুটাই তো আমার যেহেতু জি ড্যাশে আছে, সুতরাং বলতে পারি এফ অফ এ যে কোনোটাই হোক তার ইনভার্সটা জি ড্যাশের মধ্যে আছে, ঠিক আছে। এইটুকু আমরা ক্লিয়ার। তাহলে এই যে এই ইনভার্স দেখিয়েছি, অবৈধকর অস্তিত্ব দেখিয়েছি, ক্লোজার ল দেখিয়েছি এবং আমরা অ্যাসোসিয়েটিভ ল দেখিয়েছি, কিন্তু 4টা লই আমরা দেখাইতে পারছি। দ্যাটস ওয়াই এই যে এইটা হচ্ছে একটা জি ড্যাশটা হচ্ছে একটা কি গ্রুপ, কিসে বিন্যাস গ্রুপ। তাহলে জি ড্যাশ একটা বিন্যাস গ্রুপ আমরা দেখিয়ে ফেলছি। এবার লাস্ট ফেজ যেখানে আমাদের শুধু দেখাইতে হবে যে এবার এই জি ড্যাশ থেকে জি ড্যাশে একটা চিত্রণ আমরা নিব,
সেই চিত্রণটাকে আমরা দেখাবো হচ্ছে একক এবং সার্বিক। তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা কি সমচিত্রণ। তাহলে এখন আমরা কি করছি, ধরে নিয়েছি ফাই একটা ফাংশন, ধরি ফাই একটি ফাংশন, যে ফাই ফাংশনটাকে আমরা দেখাবো কি, ফাই ফাংশনটাকে আমরা দেখাবো হচ্ছে একক এবং সার্বিক। তবে কি আমরা বলতে পারবো যে ফাইটা হচ্ছে যে সমচিত্রণ, তাই তো। ফাইটা হচ্ছে একক দেখালে হচ্ছে আমাদের প্রথমে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি এখানে দেখাইতে হবে। অপারেশন প্রিজার্ভিং প্রপার্টিটা দেখানোর পরে আমরা সেটাকে দেখাবো হচ্ছে একক এবং সার্বিক। এখানে আমরা অলরেডি দেখিয়ে ফেলছি জিটা গ্রুপ ছিল, জি ড্যাশটা একটা গ্রুপ ছিল, জি ড্যাশটা ছিল হচ্ছে বিন্যাস গ্রুপ আর জিটা ছিল একটা সসীম গ্রুপ। এখন আমরা এই জি থেকে জি ড্যাশের মধ্যে একটা চিত্রণ দেব। সেই চিত্রণকে আমরা দেখাবো প্রথমত অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করে, তারপর আমরা সেটা দেখাবো হচ্ছে একক এবং তারপর দেখাবো সেটা সার্বিক। তাহলে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করলে সে হচ্ছে অনুচিত্রণ হয়ে যাবে। তাহলে আগের পেজ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে চিত্রণ, এখন এই পেজে যেটা আসবে সেটা আমরা হচ্ছে অনুচিত্রণ দেখাবো। তাহলে এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করেছি, এই ফাংশনটা হচ্ছে জি থেকে জি ড্যাশে, জি থেকে জি ড্যাশে। এবার এই জি থেকে জি ড্যাশে যে ফাংশনটা, এটাকে আমরা সর্বপ্রথম দেখাইতে হবে এটা একটা অনুচিত্রণ, তারপরেই তো সেটাকে সমচিত্রণ দেখানো যাবে। তাহলে প্রথমে এটাকে অনুচিত্রণ দেখাবো, আর অনুচিত্রণ দেখানোর জন্য আমাদের কি করতে হবে, অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করাইতে হবে। আর অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি কি জিনিস সেটা আপনারা এই হোমোমরফিজম চ্যাপ্টারের প্রথম লেকচারে একবারে সুন্দর করে পেয়ে গেছেন। তো এখানে দেখেন এই অনুচিত্রণটা আমরা নিলাম, সেখানে এই অনুচিত্রণ বা এই চিত্রণটা আমরা নিলাম। এই চিত্রণটা হচ্ছে এই ফাংশন দ্বারা, যেটা আমরা গ্রুপের জন্য দিয়েছি সেটা দ্বারাই সংজ্ঞায়িত। তো সেটা দ্বারা যদি সংজ্ঞায়িত হয়, এখন আমরা এখানে জাস্ট লিখতে পারি এটাকে আমরা দেখাবো হচ্ছে অনুচিত্রণ। তো অনুচিত্রণ দেখানোর ক্রাইটেরিয়া কি, অনুচিত্রণ দেখানোর ক্রাইটেরিয়া হচ্ছে তাকে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করতে হবে। তো এখন দেখেন অনুচিত্রণে এখানে আমরা দেখালাম যে অনুচিত্রণের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখাইতে হবে যে সে ফাই অফ এ বি ইকুয়ালস টু আমার দেখাইতে হবে যে ফাই অফ এ ইন্টু ফাই অফ বি, এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি। তো আমরা দেখিয়েছি যে এই যে ফাই অফ এ বি এটা কি দ্বারা সংজ্ঞায়িত, এইটা দ্বারা সংজ্ঞায়িত। তাহলে ফাই অফ এ যদি এটা হয়, ফাই অফ এ বি নিশ্চয়ই এটা, তাহলে এ বি হচ্ছে জি এর এলিমেন্ট। তো এটা সময় আমরা কি দেখেছি একটু আগে আমরা জি ড্যাশের মধ্যে দেখিয়েছি এই এফ অফ এ বি মানে হচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ বি। এই যে এখানে দেখিয়েছি, কোথায়, আগের পেজে, এই যে f of ab equals to f of ab, এই যে f of a f of b equals to f of ab, এটা আমরা দেখিয়েছি। সো এটা দ্বারা যেহেতু সংজ্ঞায়িত, সো আমরা এখানে তাই করেছি যে এই যে f of ab equals to হচ্ছে f of ab, f of a f of b। তো এই যে f of a f of b, এবার এটা মানে কি, যে দেখেন আমার এই f of a সমান হচ্ছে phi of a, তাহলে f of b সমান কি phi of b, এই জন্য f of a এর জায়গায় phi of a, f of b এর জায়গায় phi of b। তো phi of ab equals to phi of a phi of b। সো এটা অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করেছে, সুতরাং এটা একটি অনুচিত্রণ, এবার অনুচিত্রণটা সার্বিক আর হচ্ছে কি একক যদি হয় তাহলে সে সমচিত্রণ। এবার দেখো একক দেখায় কিভাবে, একক দেখা হচ্ছে আমরা যদি ফাই অফ এ ফাই অফ বি যদি সমান লিখে যদি দেখাইতে পারি এ আর বি সমান, তাহলে আমরা বলবো হচ্ছে এটা ফাই অফ এ আর বি সমান দেখাইতে পারলেই তো আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা একক ফাংশন। তো এই যে ফাই অফ এ আর ফাই অফ বি, এটা তো এই এফ অফ এ আর এফ অফ বি দ্বারা সংজ্ঞায়িত, তাহলে এই ফাই অফ এ এর জায়গায় আসবে এফ অফ এ, ফাই অফ বি এর জায়গায় আসবে এফ অফ বি। এবার এই ফাই অফ এ এর জায়গায় এফ অফ এ যদি আসে, এফ অফ এ ইন্টু এক্স আর এফ অফ বি ইন্টু এক্স, এদের ভ্যালু কি, এদের ভ্যালু হচ্ছে নিশ্চয়ই আমরা এখান থেকে লিখতে পারি যে এটা মানে হচ্ছে এ এক্স আর এটা মানে হচ্ছে বি এক্স। তাহলে এই যে এক্স এক্স কাটে এ আর বি, এখান থেকে আমরা বলতে পারি সমান। সো এটা হচ্ছে এইখানে ওরা এটা লিখে নেয়, এই মানটা লিখে নেয়, এটা লিখবা, লেখার পর আমরা এই ডান বর্জন বি দিয়ে যে ডান পাশ থেকে এক্স এক্স কাটা দিয়েছি, এ ইকুয়ালস টু বি দেখিয়ে দিলাম। সো আমাদের এই চিত্রণটি কি একক। এবার আমরা সার্বিক দেখানোর জন্য কৌশল কি, ওই যে সার্বিক দেখানোর কৌশল হচ্ছে আমরা নিশ্চয়ই এটার ভিতরে একটা এলিমেন্ট নিব। দেখো এটা কোথায় দেখিয়েছি, এটা একবারে প্রথমের দিকে চলে যাও, আমরা দেখিয়েছি সার্বিক কিভাবে। আমরা এই যে দেখো এই এলিমেন্টটা কোথা থেকে নিয়েছি, এটা হচ্ছে কোডোমেন সেটের এলিমেন্ট, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ডোমেন সেটের এলিমেন্ট আর হচ্ছে কোডোমেন সেটের এলিমেন্ট। ডোমেন সেটের এলিমেন্টটা আমরা নিব, ডোমেন সেটের এলিমেন্টটা কই থেকে আসবে, কোড থেকে জি থেকে, মানে পরেরটা থেকে আসবে, মানে ডোমেন সেটের এলিমেন্ট এটা, তাহলে ডোমেন সেটের এলিমেন্ট হচ্ছে এইটা, ডোমেন সেটের এলিমেন্ট হচ্ছে এইটা। তাহলে আমাদের এই যে এফ অফ এ এটা ছিল কই থেকে কই, এটা ছিল জি থেকে জি, এই যে কোডোমেন সেটের এলিমেন্ট হচ্ছে এটা। তাহলে আমরা এটা ধরে নিয়েছি, ওইটারটা এই পাশেরটা। তাহলে আমাদের দেখো এখানে তাই করেছি কিনা, আমরা চিত্রণটা হচ্ছে এইটার মধ্যে ছিল না, এটা থেকে এটা, তাহলে আমরা এটার এলিমেন্টটা ধরে নিতে হবে, এটার এলিমেন্টটা আমরা ধরে নিয়েছি এফ অফ এ। এটা কি ছিল, এটা একটা বিন্যাস গ্রুপ। তো এই বিন্যাস গ্রুপের এলিমেন্ট গুলো তো এই টাইপেরই, ধরি এই গ্রুপের একটা এলিমেন্ট
আর এটা হচ্ছে এই গ্রুপের একটা এলিমেন্ট। তাহলে এই যে দেখো, এই যে এই গ্রুপের একটা এলিমেন্টের জন্য, এই গ্রুপের একটা এলিমেন্টের জন্য ওই গ্রুপে একটা এলিমেন্ট থাকবেই থাকবে। কোন গ্রুপে? আমি যে চিত্র দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার জি গ্রুপ, এটা হচ্ছে আমার জি ড্যাশ গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে জি গ্রুপ। তো এখন এই যে কোনো এলিমেন্ট খালি থাকবে না, এটা হচ্ছে গিয়ে সার্বিক দেখানোর কৌশল। তাহলে এই গ্রুপে এই জি ড্যাশের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সবাই তো এই টাইপের এক একটা বিন্যাস, এই টাইপের এক একটা বিন্যাস, তাদেরকে আমি ধরে নিলাম। আর এই গ্রুপের এলিমেন্ট গুলো তো হচ্ছে A1 A2 A3 A4 এই টাইপের। সো এই গ্রুপের এক একটা এলিমেন্টের জন্য নিশ্চয়ই, এই যে এই গ্রুপের এক একটা এলিমেন্টের জন্য নিশ্চয়ই এই গ্রুপে একটা কি থাকবে, এই গ্রুপে একটা ডোমেন থাকবে, মানে প্রত্যেকটার জন্য থাকবে, এটা হচ্ছে মেন কথা আর কি। থাকবে বিদ্যমান যেন ফাই অফ এ ইকুয়ালস টু এফ অফ এ, যেটা আমরা সংজ্ঞায়িত করেছি। সো এবার এখানের মধ্যে আমরা অতএব এই ফাই একটি সমচিত্রণ, অর্থাৎ এই যে দেখো এই গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই গ্রুপে একটা এলিমেন্ট থাকবেই, যেটা আমরা আগেও দেখিয়ে এসেছি। সো এই যে এখানে কি বলছি, চিত্রণটি সার্বিক ধরি এটা এফ অফ জি। এখন এই যে এই ফাংশনটা যদি এটার মধ্যে থাকতে হয়, আমরা একটু আগে গ্রুপের ক্ষেত্রে দেখিয়েছি, এই ফাংশনটাতে যদি এই ফাংশনটা এই গ্রুপটাতে যদি এটা থাকতে হয় একটা, তাহলে নিশ্চয়ই এইখানে যে এলিমেন্টটা এটা কই থেকে আসছে, এটা নিশ্চয়ই জি থেকে আসছে। তাহলে এই এলিমেন্টটা এইখানে যদি একটা চিত্রণ যদি আমি এখানে রাখতেই চাই, এখানে যদি একটা বিন্যাস আমি রাখতেই চাই, তাহলে এখানে তো একটা সাব সাব এলিমেন্ট দেওয়া লাগতেছে। এই সাব এলিমেন্টটা কই থেকে আসে? সাব এলিমেন্টটা জি থেকে আসে, জি থেকে। তাহলে এখানে যদি একটা এলিমেন্ট আমি বসাই, সেটা যদি জিতে না থাকে, তাহলে এইটাতেও থাকবে না, তাই না? তাহলে এইভাবে আমরা এটা সরাসরি বলে দিতে পারি যে এরকম একটা উপাদান যদি এটার মধ্যে থাকে, ডেফিনেটলি এইখানে সাবটা জি এর মধ্যে আছে। এই কথাটা এখানে বলা আছে যে ধরি এই এফ অফ এ বিলংস টু জি ড্যাশ, তাহলে এ বিলংস টু জি বিদ্যমান থাকবে যেন ফাই অফ এ ইকুয়ালস টু এফ অফ এ। তাছাড়া তো আমার এ না থাকলে তো এফ অফ এ সংজ্ঞায়িতই হবে না, কারণ আমার তো এ দিয়েই তো এফ অফ এ সংজ্ঞায়িত। তাহলে এখানে যদি এই যেটা থাকবে সেটা যদি জিতে না থাকে, তাহলে এই ফাংশনটা তো আমার সংজ্ঞায়িতই হবে না, যে কারণে আমরা বলে দিলাম সংজ্ঞায়িত। তাহলে এখন দেখেন চিত্রণটি হলো সার্বিক, চিত্রণটি হলো একক, এবং চিত্রণটি হচ্ছে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করে। তাহলে আমরা বলতে পারি এই যে এই ফাংশনটা বা এই চিত্রণটা একটা অনুচিত্রণ এবং সেই সমচিত্রণ। এই যে অনুচিত্রণ হওয়ার জন্য এতটুকু অপারেশন প্রিজার্ভিং প্রপার্টিতে চলে আসলাম, দেন একক দেখালাম এবং সার্বিক দেখালাম, সে হচ্ছে একটা সমচিত্রণ। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, আমরা এটুকু পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, আর মন্তব্য আর কিছু লাগবে না ভাই। এতটুকু বুঝলে আপনাদের অনেক হয়ে গেছে, আর বুঝতে হবে না, এনাফ অ্যান্ড মোর দেন এনাফ।